আমাদের স্কুলের নতুন ম্যাডামকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। তার রূপ আর লাবণ্যের ঝলকানিতে আমার মন প্রাণ সব কিছু অচেনা এক ঘোরের মধ্যে তলিয়ে গেল। সেদিনের পর থেকে আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন তাকে ঘিরেই আবর্তিত হতে লাগল। ক্লাসে তার প্রতিটি কথা, তার হাঁটা চলা, এমনকি তার নীরবতাও আমার কাছে এক ভিন্ন অর্থ নিয়ে ধরা দিত। আমি জানতাম এই অনুভূতি ঠিক নয়, এটা নিষিদ্ধ, কিন্তু আমার মন যে কোনো বাধাই মানতে চাইছিল না। তার দিকে তাকালেই আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠত। মনে হতো এই বুঝি আমার সব গোপন কথা তার চোখে ধরা পড়ে যাবে। তার এক ঝলক হাসির জন্য আমি যেন পাগল হয়ে যেতে পারতাম। এই ঘোরের মধ্যে ডুবে আমি এমন কিছু করে ফেললাম যা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আবার হয়তো ছিল এক চরম শিক্ষা। এশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি শোনার সময় যদি পারেন হেডফোন ব্যবহার করবেন। গল্পটি আপনাদের মনে এক অন্যরকম অনুভূতি জাগাবে বলে আমার বিশ্বাস। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তখন আমি টাঙ্গাইলের এক মফস্বল শহরের নামকরা স্কুলের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। নাম আমার আরিফ। পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম। ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে আমার নামটা সবসময়ই থাকত। কিন্তু পড়াশোনার বাইরেও আমার একটা নিজস্ব জগৎ ছিল, যেখানে ছিল খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা আর ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন। আমাদের স্কুলটা বেশ পুরনো, ঐতিহ্যবাহী। প্রায় সব শিক্ষকই বেশ প্রবীণ, অভিজ্ঞ। তাদের পড়ানোর ধরনটাও ছিল বেশ গতানুগতিক। কিন্তু সেদিন সবকিছু বদলে গেল। আমাদের ইংরেজি শিক্ষক অবসরে যাওয়ায় নতুন একজন ম্যাডাম এলেন। তার নাম সাদিয়া ম্যাডাম। প্রথম দিন ক্লাসে ঢোকার সাথে সাথেই একটা চাপা উত্তেজনা আর গুঞ্জন শুরু হয়ে গেল। ম্যাডামকে দেখে যেন সবার চোখ ছানা বড়া। লম্বা, ছিপছিপে গড়ন, উজ্জ্বল শ্যামবর্ণের ত্বক, কোকড়ানো চুলগুলো কাঁধ ছাপিয়ে পিঠের উপর এসে পড়েছে, আর চোখ দুটো যেন গভীর কোনো সরোবর। পরনে ছিল একটি নীল রঙের সাধারণ সুতির শাড়ি, কিন্তু তাতেও তার সৌন্দর্য যেন আরও ঝলমলে হয়ে উঠেছিল। তার চালচলনে ছিল এক ধরনের সারল্য আর আত্মবিশ্বাস। বয়সে আমাদের থেকে খুব বেশি বড় বলে মনে হচ্ছিল না, হয়তো সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসেছেন। আমাদের পুরনো শিক্ষকদের মতো তার চেহারায় অভিজ্ঞতার ছাপ ছিল না, ছিল তারুণ্যের দীপ্তি। ম্যাডাম যখন নিজের পরিচয় দিলেন, তার কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় গিয়ে উঠল। মিষ্টি, স্পষ্ট আর আত্মবিশ্বাসী কণ্ঠ। তিনি বললেন, আমি সাদিয়া, তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। আশা করি আমরা একসাথে দারুণ কিছু শিখতে পারব। তার কথায় কোনো গুরুগম্ভীর ভাব ছিল না, ছিল বন্ধুত্বের এক আহ্বান। পুরো ক্লাস পিন পতন নীরবতায় তার কথা শুনছিল। আমি তাকে অপলক দৃষ্টিতে দেখছিলাম। তার চোখের তারায় এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা আমাকে মুহূর্তেই বিমোহিত করে তুলল। আমার মাথা ঘুরতে শুরু করল। মনে হলো আমি যেন এক স্বপ্ন রাজ্যে প্রবেশ করেছি। তার যৌবনের সেই সতেজতা, সেই স্নিগ্ধতা যেন আমার সব কিছুকে এলোমেলো করে দিল। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। সেদিনের পর থেকে আমার জীবনটা যেন সাদিয়া ম্যাডামকে ঘিরেই ঘুরতে শুরু করল। ক্লাসে অন্য সব বিষয় আমার কাছে নীরস মনে হতে লাগল। শুধু ইংরেজি ক্লাসটার জন্যেই আমি যেন অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ম্যাডাম যখন ক্লাসে আসতেন, আমার হৃৎস্পন্দন যেন বেড়ে যেত। তার প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি নড়াচড়া আমি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতাম। তার পড়ানোর ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি শুধু বইয়ের পড়া মুখস্থ করতে বলতেন না, বরং গল্পের মতো করে ইংরেজি সাহিত্য পড়াতেন, আমাদের প্রশ্ন করতে উৎসাহিত করতেন। তার ক্লাস যেন এক অন্যরকম আনন্দ দিত। আমি নিজে থেকেই ইংরেজি বিষয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠলাম। ক্লাসে ম্যাডামের প্রশ্নের উত্তর সবার আগে দেওয়ার চেষ্টা করতাম। তার সাথে কথা বলার অজুহাত খুঁজতাম। লাইব্রেরিতে গিয়ে ইংরেজি বই পড়তাম, যেন তার সাথে আলোচনার একটা বিষয় খুঁজে পাই। ম্যাডামও আমার এই আগ্রহ দেখে খুশি হতেন। তিনি আমাকে উৎসাহিত করতেন, আমার প্রশংসা করতেন। তার সামান্য প্রশংসা আমার কাছে বেশ এক প্রাপ্তি মনে হতো। আমার বন্ধুরা রহিম আর তানভীর আমার এই পরিবর্তন লক্ষ্য করেছিল। তারা আমাকে খ্যাপাতে শুরু করল। কিরে আরিফ,
আজকাল তো দেখি শুধু ইংরেজি বই নিয়ে পড়ে থাকিস, নতুন ম্যাডামের জাদু নাকি? তাদের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে যেতাম, কিন্তু আমার মনের ভেতরটা যেন এক অদ্ভুত আনন্দে ভরে উঠত। আমার দিনগুলো কাটতে লাগল ম্যাডামের চিন্তায়। রাতে ঘুমোতে গেলে তার মুখ ভেসে উঠত, দিনের বেলায় পড়ার টেবিলে বসেও তার কথা ভাবতাম। এজন্য মনে মনে কবিতা লিখতাম, তার ছবি আঁকার চেষ্টা করতাম। আমি জানতাম এই অনুভূতিটা ঠিক নয়। তিনি আমার শিক্ষক, আমার থেকে বয়সে অনেক বড়। সমাজের চোখে এটা একটা গুরুতর অপরাধ। কিন্তু আমার মন যে কোনো যুক্তি মানতে রাজি ছিল না। আমি যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। তার রূপে, তার ব্যক্তিত্বে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে অন্য কোনো চিন্তা আমার মাথায় আসত না। একদিন টিফিনের সময় লাইব্রেরিতে বসেছিলাম। হঠাৎ দেখি সাদিয়া ম্যাডাম একটি বই খুঁজছেন। আমি সুযোগটা ছাড়লাম না। উঠে গিয়ে বললাম, ম্যাডাম, কিছু খুঁজছেন? তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ আরিফ, একটা রেফারেন্স বই খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি তাকে সাহায্য করলাম, বইটা খুঁজে দিলাম। বইটা হাতে নিয়ে তিনি আমার দিকে তাকালেন, তার চোখে এক ঝলক কৃতজ্ঞতা। ধন্যবাদ আরিফ, তুমি না থাকলে হয়তো আরও অনেক সময় লাগত। তার এই সামান্য কথা আমার হৃদয়ে যেন এক শীতল পরশ বুলিয়ে দিল। আমি মনে মনে ভাবলাম, ইস, যদি এই মুহূর্তে তাকে আমার মনের সব কথা বলতে পারতাম, কিন্তু সাহসে কুলাল না। আমার এই নীরব ভালোবাসা, এই তীব্র আকর্ষণ ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। আমি ম্যাডামের প্রতিটি হাঁটা চলা, তার প্রতিটি অভ্যাস লক্ষ্য করতাম। তিনি স্কুল ছুটির পর কোন পথ দিয়ে বাসায় যেতেন, কখন লাইব্রেরিতে আসতেন, কখন স্টাফরুমে চা খেতেন, সবকিছু আমার নখবাপনে ছিল। আমি নিজেকে তার ছায়ায় পরিণত করেছিলাম। মাঝে মধ্যে স্কুল ছুটির পর কিছুটা দূর থেকে তাকে অনুসরণ করতাম, শুধু তাকে এক ঝলক দেখার জন্য। তার বাড়িটা কোথায় সেটাও আমি জেনে গিয়েছিলাম। একটা ছোট্ট ছিমছাম বাড়ি, গেটের পাশে হাসনাহেনা ফুলের গাছ। এই সব কিছুই আমার ভেতরে এক অদ্ভুত অপরাধ বোধ তৈরি করছিল। আমি জানতাম আমার এই কাজগুলো ঠিক নয়। ম্যাডাম যদি জানতে পারেন তাহলে কি ভাববেন? তার কাছে আমি কত ছোট হয়ে যাব? কিন্তু এই অনুভূতিগুলো এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমার ভেতরটা যেন এক অস্থির সমুদ্রে পরিণত হয়েছিল। একদিকে ছিল ভালোবাসার টান, অন্যদিকে ছিল সমাজের ভয় আর নিজের বিবেকের দংশন। একদিন স্কুল ছুটি হয়ে গেছে। আমি টিচার্স রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। ম্যাডাম তখনও ভেতরে ছিলেন, অন্য একজন শিক্ষকের সাথে কথা বলছিলেন। আমি হঠাৎ করেই শুনলাম ম্যাডাম বলছেন, আসলে নতুন জায়গায় এসেছি, এখনও সব গুছিয়ে উঠতে পারিনি, আর একা একা সবকিছু করাটাও বেশ কঠিন। তার কথা শুনে আমার মনটা কেমন যেন করে উঠল। একা? তাহলে কি তিনি বিবাহিত নন, নাকি তার স্বামী নেই? এই চিন্তাটা আমার মনে নতুন আশার সঞ্চার করল। আমি যেন স্বপ্নের জাল বুনতে শুরু করলাম। সেই রাতের ঘুম হারাম হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আর লুকিয়ে রাখব না, আমার মনের কথা তাকে জানাতেই হবে। চিঠি লেখার সিদ্ধান্ত নিলাম। রাত জেগে একটি চিঠি লিখলাম। আমার মনের সব অনুভূতি, সব প্রেম, সব মুগ্ধতা আমি সেই চিঠিতে উজাড় করে দিলাম। তার সৌন্দর্যের বর্ণনা, তার প্রতি আমার গভীর আকর্ষণ, তার যৌবনের ঝলকানি আমাকে কতটা পাগল করেছে সবকিছু আমি লিখলাম, ম্যাডাম, আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমি আমার সবকিছু হারিয়েছি। আপনার রূপ আমাকে এমনভাবে বিমোহিত করেছে যে আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। আরও অনেক কিছু লিখেছিলাম, যা আমার কৈশোরের আবেগ আর পাগলামির চূড়ান্ত প্রকাশ ছিল। চিঠিটা ভাঁজ করে খামের মধ্যে রাখলাম, পরদিন সকালেই তাকে দিতে হবে। পরের দিন স্কুলে গিয়ে আমার বুকটা ধুকপুক করছিল। কিভাবে দেব এই চিঠি? ক্লাসে? না, সেটা খুব ঝুঁকিপূর্ণ হবে। টিফিনের সময়? নাকি স্কুল ছুটির পর? আমার হাত পা যেন কাঁপছিল। ইংরেজি ক্লাস ছিল দ্বিতীয় পিরিয়ডে। ম্যাডাম ক্লাসে ঢোকার পর আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমার মনে হলো তার হাসিটা যেন অন্য দিনের চেয়েও বেশি মিষ্টি। ক্লাস শেষ হবার পর সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, আমি পেছন থেকে ম্যাডামের উদ্দেশ্যে বললাম, ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। তিনি ঘুরে দাঁড়ালেন। হ্যাঁ আরিফ, বলো। আমি কিছু বলতে পারলাম না, আমার গলা শুকিয়ে গিয়েছিল। ম্যাডাম আমার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। কিছু হয়েছে আরিফ? তোমাকে কেমন যেন লাগছে? আমি মাথা নিচু করে বললাম, না ম্যাডাম, কিছু হয়নি। তিনি আর কিছু বললেন না, মুচকি হেসে স্টাফরুমের দিকে চলে গেলেন। আমার হাত থেকে যেন সুযোগটা ফসকে গেল। আমি হতাশ হয়ে পড়লাম, কিন্তু হাল ছাড়লে চলবে না।
স্কুল ছুটির পর আবার চেষ্টা করব। স্কুল ছুটির ঘণ্টা বাজতেই সব ছাত্রছাত্রী বেরিয়ে যেতে শুরু করল। আমি স্টাফরুমের দিকে গেলাম। ম্যাডাম তখন টেবিলে বসে কিছু খাতা দেখছিলেন। অন্য শিক্ষকরা তখনও যাননি, গল্প করছিলেন। এই সময় চিঠি দেওয়া সম্ভব নয়। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে সবাই একে একে চলে গেল। স্টাফরুমটা প্রায় ফাঁকা। শুধু ম্যাডাম আর একজন সিনিয়র শিক্ষক তখনও গল্প করছিলেন। আমি মনে মনে প্রার্থনা করছিলাম সিনিয়র শিক্ষক যেন তাড়াতাড়ি চলে যান। প্রায় 10 মিনিট পর সেই শিক্ষকও উঠে চলে গেলেন। ম্যাডাম একা। এটাই সুযোগ। আমার বুকটা আবারও ধুকপুক করতে শুরু করল। আমি স্টাফরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? ম্যাডাম চোখ তুলে তাকালেন। আরিফ, হ্যাঁ এসো। কিছু বলবে? আমি ভেতরে গেলাম। তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার হাত কাঁপছিল। পকেট থেকে চিঠিটা বের করলাম। ম্যাডাম, এটা আপনার জন্য। আমি চিঠিটা তার টেবিলের উপর রাখলাম। ম্যাডাম আমার দিকে অবাক হয়ে তাকালেন। তার চোখে ছিল প্রশ্ন, কৌতূহল। এটা কিসের চিঠি আরিফ? আমি মাথা নিচু করে বললাম, পড়লে বুঝতে পারবেন। আমার গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছিল না। আমি তার টেবিলের উপর চিঠিটা রেখেই দ্রুত পায়ে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল যেন আমার বুকের ভেতরটা ফেটে যাবে। আমি একটানে স্কুল থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক বিশাল পর্বত জয় করে এসেছি, আবার একই সাথে এক গভীর খাদে পড়ে গেছি। পরের দিন স্কুলে যেতে আমার পা চলছিল না। সারা রাত আমার ঘুম হয়নি। ম্যাডাম চিঠিটা পড়ে কি ভাবলেন? তিনি কি রেগে গেছেন, নাকি আমাকে ঘৃণা করবেন? আমার ভয় আর অস্থিরতা আমাকে গ্রাস করে ফেলছিল। ক্লাসে ঢোকার সাহস পাচ্ছিলাম না। বন্ধুদের সাথেও মিশতে পারছিলাম না। প্রথম পিরিয়ড শেষ হল। দ্বিতীয় পিরিয়ডে আমাদের ইংরেজি ক্লাস। ম্যাডাম ক্লাসে এলেন। তার মুখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। তিনি ক্লাস নিলেন, কিন্তু আমার মনে হল তার কণ্ঠস্বরে যেন এক ভিন্ন সুর বাজছিল। তার হাসিতে যেন ছিল এক চাপা বিষাদ। ক্লাস শেষ হওয়ার পর ম্যাডাম বললেন, আরিফ, ক্লাস শেষে আমার সাথে স্টাফরুমে দেখা করো। তার কথা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি জানতাম এই ডাকটা ভালো কিছুর জন্য নয়। আমার বন্ধুরা আমার দিকে অবাক হয়ে তাকালো। রহিম ফিসফিস করে বলল, কিরে, কি করেছিস? ম্যাডাম তোকে ডাকছেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ক্লাস শেষে ধীর পায়ে আমি স্টাফরুমের দিকে গেলাম। আমার হৃৎস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তা যেন আমার বুকের খাঁচা ভেদ করে বেরিয়ে আসবে। স্টাফরুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়ালাম। তারপর দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকলাম। ম্যাডাম তার চেয়ারে বসেছিলেন। তার সামনে আমার দেওয়া সেই চিঠিটা খোলা অবস্থায় রাখা ছিল। আমার দিকে একবার তাকালেন, তারপর আবার চিঠির দিকে দৃষ্টি দিলেন। তার মুখে কোনো রাগ বা বিরক্তি ছিল না, ছিল এক গভীর বিষাদের ছাপ। এসো আরিফ, বসো, তিনি নরম গলায় বললেন। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার মাথা নিচু ছিল। তার দিকে তাকানোর সাহস আমার ছিল না। ম্যাডাম কিছুক্ষণ নীরব রইলেন। সেই নীরবতা আমার কাছে যেন এক অনন্তকাল মনে হচ্ছিল। তারপর তিনি শান্ত গলায় বললেন, চিঠিটা আমি পড়েছি আরিফ। আমার বুকটা ধড়াস করে উঠল। তিনি আবার বললেন, তুমি যা লিখেছ তা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল। আমি জানতাম তুমি একজন মেধাবী ছাত্র। পড়াশোনার প্রতি তোমার আগ্রহ দেখে আমি খুশি হতাম। কিন্তু এই ধরনের অনুভূতি, এই ধরনের কাজ। তার কণ্ঠস্বর একটু থেমে গেল। আমি তখনও মাথা নিচু করেছিলাম। নিজেকে পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ মনে হচ্ছিল। আরিফ, আমি তোমার শিক্ষক। আমার কাছে তুমি একজন ছাত্র ছাড়া আর কিছুই নও। ম্যাডামের কণ্ঠে এবার দৃঢ়তা ছিল, কিন্তু রাগ ছিল না। আর তোমার এই বয়সে এরকম অনুভূতি আসাটা অস্বাভাবিক নয়। ছেলেবেলায় আমরা অনেকেই এরকম ভুল করে থাকি। আবেগের বশে অনেক কিছু ভেবে ফেলি। আমি কিছু বলতে পারছিলাম না। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। ম্যাডাম এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। আরিফ, আমি জানি তুমি হয়তো আমার প্রতি এক ধরনের মুগ্ধতা থেকে এই চিঠিটা লিখেছ। আমার সৌন্দর্যের কথা বলেছ, আমার যৌবনের কথা বলেছ। কিন্তু জানো, সৌন্দর্য বা যৌবন সবকিছু নয়। জীবনের গল্প অনেক গভীর, অনেক জটিল। তিনি তার চেয়ারে হেলান দিয়ে বসলেন। তার চোখে একরাশ শূন্যতা। আমার জীবনেও এরকম অনেক ঝড় বয়ে গেছে।
আমি এখানে এসেছি সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করার জন্য। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার মুখে এক অব্যক্ত বেদনা স্পষ্ট। তিনি বললেন, তুমি হয়তো জানো না, আমি বিবাহিত ছিলাম। আমার একটি ছোট্ট মেয়েও আছে। গত বছর আমার স্বামী এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার কথা শুনে আমার পৃথিবীটা যেন থমকে গেল। আমার কান দিয়ে যেন গরম সীসা ঢুকে গেল। ম্যাডামের স্বামী নেই, তার একটি ছোট মেয়ে আছে। এই খবরটা আমার কাছে বজ্রপাতের মতো মনে হল। আমার সমস্ত স্বপ্ন, সমস্ত কল্পনা মুহূর্তেই চুরমার হয়ে গেল। তিনি আমার নির্বাক মুখের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন। সেই হাসিতে ছিল গভীর কষ্ট। আমার স্বামীর মৃত্যুর পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। আমার মেয়েটা খুব ছোট, তাকে নিয়ে আমি একা, তাই এই শহরে চলে এসেছি, যেন নতুন করে জীবনটা শুরু করতে পারি। শিক্ষকতা আমার স্বপ্ন ছিল, তাই এই পেশাটা বেছে নিয়েছি। আমি চেয়েছিলাম আমার সমস্ত মনোযোগ আমার কাজ আর আমার মেয়ের প্রতি দিতে। ম্যাডামের চোখ ছলছল করছিল। কিন্তু তোমার এই চিঠি, এটা আমাকে আবার সে পুরনো যন্ত্রণা মনে করিয়ে দিল। তুমি হয়তো জানো না, একজন নারীর জীবনে এরকম পরিস্থিতিতে কতটা সংগ্রাম করতে হয়। সমাজের বাঁকা চোখ, মানুষের নানান কথা। আমি শুধু শান্তি চেয়েছিলাম। আমিগার কথাগুলো শুনছিলাম, আর আমার নিজের বোকামি, নিজের অপরিণাম দর্শিতার জন্য আমার নিজেকেই ঘৃণা হচ্ছিল। তার কষ্ট আমি বুঝতে পারছিলাম। তার মুখে কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর এক বিষাদ। আরিফ, ম্যাডাম আবার ডাকলেন, আমি তোমার প্রতি রাগ করিনি। তোমার এই আবেগ হয়তো তোমার বয়সেরই ফল, কিন্তু আমি চাই তুমি এসব থেকে বেরিয়ে আসো। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। পড়াশোনাটা তোমার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি মেধাবী, তুমি অনেক বড় কিছু করতে পারবে। তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। তার হাতটা আমার হাতের উপর রাখলেন। তুমি আমার সন্তানের মতো। আমি চাই না তুমি ভুল পথে যাও। এই চিঠিটা আমি ভুলে যাব, তুমিও ভুলে যাও। আমরা আবার নতুন করে শুরু করব। তুমি আমার ভালো ছাত্র হয়ে থাকবে, আর আমি তোমার ভালো শিক্ষক। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি হল। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। আমার চোখে পানি আর থামছিল না। আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি খুব ভুল করেছি। আমি বুঝতে পারিনি, আমি খুবই লজ্জিত। ম্যাডাম আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠিক আছে, কেঁদো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শুধু কথা দাও, তুমি মন দিয়ে পড়াশোনা করবে। আমি মাথা নেড়ে সায় দিলাম। তার প্রতি আমার সেই তীব্র আকর্ষণ, সেই মোহ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তার জায়গায় জন্ম নিল এক গভীর শ্রদ্ধা আর সহানুভূতি। তার কষ্ট, তার সংগ্রাম আমাকে এতটাই ছুঁয়ে গেল যে আমার নিজের আবেগগুলো আমার কাছে তুচ্ছ মনে হতে লাগল। সেদিনের পর থেকে আমার জীবনে এক বিশাল পরিবর্তন এলো। আমি আর সাদিয়া ম্যাডামের দিকে সেই চোখে তাকাতাম না। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জন্ম নিয়েছিল। আমি জানতাম তিনি একজন অসাধারণ নারী, একজন সংগ্রামী মা। আমি তার কাছে গিয়ে আমার পড়াশোনার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতাম। তিনি আমাকে মন দিয়ে শেখাতেন, উৎসাহ দিতেন। আমার বন্ধুদের কাছেও আমার এই পরিবর্তনটা লক্ষণীয় ছিল। তারা আর আমাকে ম্যাডামের নামে খেপাত না। তারা হয়তো আমার ভেতরের এই পরিবর্তনটা বুঝতে পারছিল। আমি মন প্রাণ দিয়ে পড়াশোনা শুরু করলাম। ম্যাডামের দেওয়া সেই পরামর্শ, সেই অনুপ্রেরণা আমার মনে সবসময় কাজ করত। আমার রেজাল্টও আগের চেয়ে অনেক ভালো হলো। এইচএসসি পরীক্ষায় আমি খুব ভালো ফল করলাম। ম্যাডাম আমাকে অভিনন্দন জানালেন। তার চোখে ছিল এক গভীর তৃপ্তি। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলাম। যেদিন আমি তাকে শেষবারের মতো বিদায় জানাতে গেলাম, সেদিন আমার চোখ ছলছল করছিল। ম্যাডাম, আপনার কথাগুলো আমি জীবন ভুলব না। আপনি শুধু আমাকে ইংরেজি শেখাননি, আপনি আমাকে জীবন চিনিয়েছেন। ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসলেন। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে আরিফ, ভালো থেকো, একজন ভালো মানুষ হয়েও। এরপর অনেক বছর কেটে গেছে। আমি এখন ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করি। জীবন অনেক বদলে গেছে, কিন্তু সাদিয়া ম্যাডামের কথা আমি কখনো ভুলিনি। তার সেই দৃঢ়তা, সেই সহানুভূতি, সেই সংগ্রাম আমাকে সবসময় অনুপ্রেরণা যোগায়। একদিন কর্মস্থল থেকে ফেরার পথে হঠাৎ আমার চোখ আটকে গেল একটি দৃশ্যে। একটি ক্যাফেটেরিয়ার সামনে এক নারী তার ছোট মেয়ের হাত ধরে বসে আছেন। মেয়েটি হাসছে, আর মা তাকে পরম মমতায় দেখছেন। আমি থমকে দাঁড়ালাম।
এই মুখটা আমার চেনা। হ্যাঁ, ইনি সাদিয়া ম্যাডাম। তার চেহারায় বয়সের সামান্য ছাপ পড়েছে, কিন্তু তার চোখ দুটো এখনও সেই উজ্জ্বল। তার চুলে হয়তো একটা রূপলি রেখা উকি দিচ্ছে, কিন্তু তার ব্যক্তিত্বে এখনও সেই সারল্য আর দৃঢ়তা স্পষ্ট। আমি দ্বিধা নিয়ে তার কাছে গেলাম। ম্যাডাম। তিনি মুখ তুলে তাকালেন। তার চোখে এক ঝলক বিস্ময়। তারপর তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। আরিফ, তুমি? তার মেয়ে আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়েছিল। আমরা কিছুক্ষণ গল্প করলাম। তিনি তার মেয়েকে পরিচয় করিয়ে দিলেন। ইনি আরিফ আঙ্কেল, আমার একজন খুব ভালো ছাত্র ছিল। ম্যাডামকে দেখে আমার মনে সেই পুরনো দিনের কোনো উত্তেজনা বা অস্থিরতা আর কাজ করছিল না। ছিল শুধু গভীর এক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। আমি তার দিকে তাকিয়ে ভাবলাম, তার যৌবনের ঝলকানি একসময় আমাকে মুগ্ধ করেছিল, আমাকে পাগল করে তুলেছিল। কিন্তু তার জীবনের গল্প, তার আত্মত্যাগ, তার দৃঢ়তাই আমাকে আসল মানুষ হিসেবে গড়ে তুলেছে। তার রূপের চেয়েও তার ভেতরের সৌন্দর্যটা অনেক বেশি মহৎ, অনেক বেশি চিরস্থায়ী। আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিলাম। আমি যখন চলে আসছিলাম তখন একবার ফিরে তাকালাম। সাদিয়া ম্যাডাম তার মেয়ের হাত ধরে হাসি মুখে হেঁটে যাচ্ছেন। আমার মনে হল, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা তিনিই ঘুরিয়ে দিয়েছিলেন। সেই দিনের সেই চিঠি, সেই ভুল আর ম্যাডামের সেই ক্ষমা, সবকিছুই আমাকে শিখিয়েছিল সত্যিকারের ভালোবাসা শুধু রূপে নয়, আত্মায় আর শ্রদ্ধায় নিহিত। আর জীবন শুধু আবেগ দিয়ে নয়, দায়িত্ব আর দৃঢ়তা দিয়েও গড়া যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল ঈশিতা ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।